তার মানে আমার সমস্ত জায়গা থেকেই তেল আসে, তবুও অন অ্যান এভারেজ বলা হয় যে ধরো 20 গ্রাম তেল একটা লোক সারাদিনে খেতে পারে। তার মানে সেটা অনেক। এবার সেখানে এই অনেকটা কত, অনেকটা কিরকম, এটা বুঝতে গেলে কিন্তু কয়েকটা কথা বুঝতে হবে। ওই যে বারবার বললাম, আমরা যে কেকটা খাচ্ছি, কেকের মধ্যে তেল আছে। বিস্কিটটা খাচ্ছি, সকালবেলা বিস্কিট নিয়ে বসলাম, এই যে বিস্কিটটা, বিস্কিটের উপরে তেল আছে। তাহলে সেই হিসাবে আমরা 3 চামচ তেল সারাদিনে খেতে পারি। সব খাবার মিলিয়ে 3 চামচ তেল, কারণ এগুলোর মধ্যে তেলটা দেখতে পাচ্ছি না, তাই এগুলো যেহেতু দেখতে পাচ্ছি না, এটাকে আমি ধরছি না। তাহলে আমি ধরছি শুধু তেল, কারণ দিদি বললেন শুধু তেল। তাহলে শুধু তেল হলে 3 চামচ। ফ্রিজের খাবার রাখা যাবে বলতে দেখো মা, এরকম ভাবে তো বলা যায় না, চেষ্টা করতে হয় 2 দিনের মধ্যে সেই খাবার। এবার ফ্রিজে দেখবে দুটো টেম্পারেচার আছে, একটা হচ্ছে ডিপ ফ্রিজ আর একটা হচ্ছে এমনি ফ্রিজ। এবার তোমাকে কতগুলো নিয়ম বলতে হয়। দিদি প্রশ্ন করেছে ভালো, কেউ বকা দেবেন না কিন্তু কথাটার উত্তরের সময়, কারণ বুঝবেন দাদা এনে বাজার কোথায় রাখে। আরে আমাদের কমন প্র্যাকটিস, কোমরে ব্যথা হয়ে গেছে, নিয়ে এসেছি বাজার, আর দেখতে পাচ্ছি না, রাখার কথা তলার ওইটাকে বলে ক্রিসপার, ক্রিসপারে না রেখে দাদা সবগুলো ওপরে ঠেসে ঠেসে ঢুকিয়ে দেয়। এইবার যেদিনই পালং শাক আসবে, যেদিনই শাক আসবে, যেদিন ধনে পাতা আসবে, কারণ দিদি আবার ধনে পাতা চাই, এবার ধনে পাতাটা দেখবে ওই এ তাক থেকে ও তাক অব্দি এরকম করে ঝুলে রয়েছে, ঝুলে থাকতে থাকতে শেষ করিনি, ওর থেকে জল পড়ছে। শুধু দাদাকে দোষ দিলে হবে? আপনার আবার অভ্যাস হচ্ছে, ভালো অভ্যাস হচ্ছে, তরকারি এনে ফ্রিজে ঢোকানোর সময় ঢাকনা দেন না, বাড়িটা শুধু ঢুকিয়ে রেখে দেন। আরে কত জায়গায় এইসব ফ্রিজের মধ্যে তরকারি ঢুকিয়ে দিল, মিষ্টির বাক্সটাকে খুলে ঢুকিয়ে দিল, এইবার ওইখান থেকে জল পড়ছে, একটা পাঁচটা করে, একটা প্রবলেম। দ্বিতীয় প্রবলেম হচ্ছে, মনে করলেন যে না আমি দুদিন রাখবো, জামাইয়ের জন্য একসঙ্গে বানিয়ে বেশি করে রেখে দিচ্ছি, মেয়ের জন্য রেখে দিচ্ছি, ছেলের জন্য রেখে দিচ্ছি, কি করলো? ডিপ ফ্রিজে ঢোকালো। এবার ডিপ ফ্রিজে কাঁচা মাছও রয়েছে, রান্না করা মাছও রয়েছে, কাঁচাও রয়েছে, রান্নাও রয়েছে। এবার কাঁচা আর রান্না পাশাপাশি থাকলে তো নষ্ট করে দেবে। তাহলে আমি একটা ঢাকা রান্না ম্যাক্সিমাম 48 ঘন্টা, যদি সেটা টোটালটা ফ্রিজে থাকে, মানে মধ্যে বের করবো না, এটাকে বলে ফ্রিজে রাখা বের করা, ফ্রিজে রাখা বের করা, সেটা করবো না কিন্তু। বোঝাতে পেরেছি কথাটা? যদি ফ্রিজে টোটালি থাকে তাহলে 48 ঘন্টা অবধি রাখো। বোঝাতে পারলাম? ঘরের কথা বলেছি, বাইরের কথা বলিনি, সবার মাথায় ঢুকেছে, বোঝা গেছে? মাথায় না, হৃদয় দিয়ে নেওয়া গেছে তো? থ্যাংক ইউ। আবার ওই একটা কথা বলি, আমি যদি ডিপ ফ্রিজে রান্না করা না কাঁচা মাছ রাখতে চাইছি, তাহলে কাঁচা মাছ রাখার ক্ষেত্রে আমি যদি, প্রথম কথা হচ্ছে ফ্রিজে ঢোকানোর আগেই উচিত ধুয়ে ঢোকানো। এবার ধুলে তো আর গোটা থাকলোই না, ধুয়ে তো গোটা থাকলোই না, কারণ তুমি যে মাছটা, ইলিশ মাছটা আনছো বাজার থেকে, দেখবে ওটা দিয়ে মাথায় বাড়ি মারলে মাথা ফেটে যাবে, কি মাছ ফাটবে না, এত শক্ত হয় না, যেটা বাজার থেকে আনা মাছ। আর একটা মাছ হয় যেটা ফ্রেশলি আনা মাছ। দুটো ভালো করে বোঝো, দু রকম টাইপের মাছ হয়। একটা হচ্ছে বলে তাজা ইলিশ, যেটা নড়বে না কিন্তু নরম, মানে ফ্রেশ, নদী থেকে সদ্য ধরা। আর আরেকটা হচ্ছে যেটা মাথায় মারলে মাথা ফেটে যাবে কিন্তু মাছ ফাটবে না, যেটা ওই দুর্গাপুজো, শীতকাল, মানে বর্ষাকালে নয়, অন্য সময় পাওয়া যায়। এবার ওই যে মাছটা, ওই মাছটার ভেতরের প্রত্যেকটা কোষকে ঠান্ডা করে দেওয়া হয়েছে, মানে বরফ বানিয়ে দেওয়া হয়েছে। বোঝাতে পারছি? সেই টেম্পারেচার তোমার ফ্রিজেরও নেই। এবার আস্তে আস্তে কথাটা আসছি, বোঝার চেষ্টা করো। সেই ফ্রিজে সেই টেম্পারেচার তোমার ফ্রিজেরও নেই মা। তাহলে তুমি সেই মাছটাকে এনে কি করে রাখবে বেশি দিন? কারণ ওই মাছটাকে ওই টেম্পারেচারেই রাখতে হয়, -16, আর তোমার ফ্রিজ হচ্ছে -4, -6। তাহলে তোমাকে উচিত রান্না করে সেটাকে রাখা। এবার ধরো ওইরকম মাছ রাখলে যে না আমি রাখবো, ম্যাক্সিমাম 3 দিন ডিপ ফ্রিজে, অন্য কোনো ফ্রিজে ঢুকছি না, ম্যাক্সিমাম 3 দিন, তার বেশি রাখবো না। কারণ ওই মাছ যে টেম্পারেচারে ছিল ওদের কাছে, তোমার টেম্পারেচার কিন্তু অনেক কম, মানে বেশি তোমার টেম্পারেচার, ওদের -16, -20।
-18, আর তোমার হচ্ছে -4। এবার -4 ও -4 হয় না, কারণ তুমি তো একটা ইলিশ মাছ এনে গোটা শুধুমাত্র ফ্রিজটার মধ্যে রাখবে না, তার মধ্যে আরো জিনিস রয়েছে, মানে ডিপ ফ্রিজটার মধ্যেও। এবার যত বেশি জিনিস ঢোকে, হাওয়ার সার্কুলেশন তত কমে যায়, টেম্পারেচার তত বেড়ে যায়। বুঝতে পারলাম? -4 দেখালেও প্রোডাক্ট কিন্তু -4 পায় না। ফলে খুব বেশি দিন রাখার চেষ্টা করব না। আমাদের সব সময় চেষ্টা থাকবে তাজা খাবার খাওয়ার। বোঝা গেছে? ব্যাস এইটাই। এবং বাচ্চাকে বাড়িতে সবাইকে, যাদের ছেলেমেয়েরা কলেজে পড়ছে, স্কুলে পড়ছে, চাকরি করছে, বেরিয়ে ওই একটা রোল খেলাম, একটা চাউমিন খেলাম, আমি বলছি না তাদের ব্যবসা বন্ধ হোক, খাবো, কিন্তু তারও যেন একটা লিমিটেশন থাকে। রোজ খাওয়াটা ভালো নয়, কোনো কিছুই রোজ ভালো নয়। মায়ের হাতের রান্না, ঠাকুমার হাতের রান্নার আজ অব্দি কোনো বিকল্প হয় না, হয়নি, হবে না। স্যার, আজকের যেটা সচেতন করছেন সাধারণ যারা আইসিডিএস এর কর্মী থেকে শুরু করে এখানকার যারা দায়িত্ব রয়েছেন তাদের কাছে আপনার খুব মূল্যবান বক্তব্য। কিন্তু এই যে ছোট ছোট যে বাচ্চারা, যারা শিশুরা, আগামী দিনের প্রজন্ম, যাদের গ্রোথ করতে হবে, যাদের সঠিক খাবার নির্ধারণ করতে হবে, আর ফুড সেফটি অফিসাররাই তো সব জায়গায় এই মুহূর্তে হানা দিচ্ছে, বলছে ভেজাল খাবার ভেজাল খাবার, কিন্তু ওই ভেজাল খাবার খেয়ে সুস্বাস্থ্যের অধিকারী ওই আগামী দিনের শিশুরা হবে তো? দেখুন, ভেজাল খাওয়ার কথাটা নয়, কথাটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পাওয়া যায় সঠিক খাবার। ভেজাল খাবার কোথায় আসে? প্রথমে আপনাকে, আমাদের সবাইকে বুঝতে হবে যে ভেজাল খাবারটা কোথায়। ভেজাল খাবার হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী থাকে যারা খুব অল্প কাজ করে মুনাফা পাওয়ার জন্য হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস মিশিয়ে থাকে, হয়তো না, কিছু ক্ষেত্রে হয়। এবং তাদেরকে জন্যই কিন্তু আমার ফুড সেফটি ডিপার্টমেন্টের দুটো প্যারালাল অ্যাকশন প্যারালালই চলে। একটা হচ্ছে এনফোর্সমেন্ট, অর্থাৎ যেটাকে বলা হয় রেড করা, ইন্সপেকশন করা, এবং সেই খাবারগুলোর প্রতিনিয়ত তার স্যাম্পেল উঠিয়ে ল্যাবে টেস্ট করা, এটা একদিকে চলে। আরেক দিকে চলে হচ্ছে এইরকম আজকে যেরকম একটা প্রোগ্রাম হলো, কন্টিনিউয়াস অ্যাওয়ারনেস। এবং সেই অ্যাওয়ারনেস কিন্তু শুধুমাত্র অঙ্গনবাড়ি, আইসিডিএস, মিড ডে মিল নয়, সেটা স্কুলে, কলেজে এবং ব্যবসায়ীদের। কারণ ব্যবসায়ীদেরও জানা উচিত, তারাও তো দিনের শেষে উপভোক্তা বা খাবার গ্রহণ করছে, যে আমরা কি বেচছি। এই যে কি বেচছি যখন তারা বুঝতে পারছেন, তারা কিন্তু তাদের সেই অসাধু ব্যবসা থেকে সরে আসছেন। অর্থাৎ তারাও বুঝছেন যে তাদের বাড়িতেও ছেলে মেয়ে রয়েছে, তারাও দিনের শেষে সেই খাবারটাই খাচ্ছে ঘুরে ফিরে। অর্থাৎ সুস্থ খেলে সবাই যে সুস্থ থাকে, এই চিন্তাটা প্রত্যেকের মধ্যে বীজ রোপণের মতন প্রত্যেকের মস্তিষ্কে রোপণ করা হচ্ছে। এটা তো একরকম একটা বড় প্রশ্ন হলো। তার পাশাপাশি যদি আজকের যারা মায়েরা, তারা যদি যেমন পুরোনো দিনের গল্পটা আপনি বললেন না, যে বাটনা বাটা শিলনোড়া দিয়ে, সেটা কি এখনো আছে? দেখুন, আমরা একটা কথা বলি, মানুষের সংস্কৃতি, মানুষের কালচার কখনো মানুষকে ছেড়ে যেতে পারে না। মানুষ কিছুক্ষণ বিস্মৃত হতে পারে, কিছু ভুলে যেতে পারে। যেমন দেখবেন আজকের ডেটে, মানে হয়তো একটু শুনলে অন্যরকম লাগবে, যে বিভিন্ন ইউটিউবের মাধ্যমে বিভিন্ন খাবার বানানো দেখানো হয়, সেখানেও কিন্তু দেখবেন মানুষকে দেখানো হয় যে শিলনোড়ার মাধ্যমে বেটে খান, বা যে আদিম পদ্ধতি যেগুলো ছিল, সেই পদ্ধতিগুলো কোনোটাই কিন্তু হয়তো বিজ্ঞান সেই যুগে তাকে ব্যাখ্যা দিতে পারেনি, কিন্তু সত্যি বিজ্ঞান ভিত্তিক তার ব্যাখ্যা রয়েছে এবং সেগুলো ব্যবহার করা হচ্ছে। যদিও খাদ্য সুরক্ষা দপ্তরের তরফ থেকে এগুলো আমরা কখনো বলতে পারি না যে খাবার কোথায় বাড়বে বা কিভাবে বাড়বে, কিন্তু মানুষের মধ্যে কিন্তু সেই প্র্যাকটিস আবার ফিরে আসছে, এটা আমি সেই বিশ্বাস রাখি। এবং মানুষ অনেকেই করছেন যে আবার সেই হামলদিস্তা বা আবার সেই শিলনোড়া কেনা বা বাড়িতে রুটি বানানো, যা কিনা মানুষের সেই আদিম এবং চিরাচরিত খাবার, যেটা খেয়ে মানুষ সুস্থ থাকে, সেই চেষ্টায় কিন্তু ফিরছে। কারণ সাধারণ মানুষ, সাধারণ খাবার, রুটি তরকারি, সেটাই মানুষের জন্য। ভাত, যা বাঙালির সন্তানের প্রত্যেকের জন্য, মা চায় প্রত্যেকের সন্তান চায় দুধে ভাতে, সেই দুধ ভাত কিন্তু প্রত্যেকের জন্যই তারা ব্যবস্থা করছেন। ডিপার্টমেন্ট যেমন সবসময় সহযোগিতা করছে বা সেই সচেষ্ট যে দুধ যেন কোনোভাবে অ্যাডাল্টারেট না হয়, যে চালটা খাচ্ছে সেই চালটা যেন ভালো হয়, তেমনি বাড়িতে বলা হচ্ছে প্রত্যেকে যেন সেই সুস্থ খাবার খান এবং সুস্থ থাকেন। ধন্যবাদ। আপনার নাম বলুন। ডক্টর প্রসেনজিৎ বটব্যাল, জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক। আপনি তো কেন্দ্র দীর্ঘদিন চালাচ্ছেন, আইসিডিএস এর একটা সেন্টার চালান। হ্যাঁ, তো এই যে বাচ্চারা যারা বিশেষ করে আপনার, এই বাচ্চাদের কাছে খাবারটা আপনারা পরিবেশন করেন, যারা রান্না করে, তাদের হ্যাঁ। কাছে যে আপনি খাবারটা দেয়া যায়, কোনো মশলা নিয়ে আসেন? না, আমি মানে এমনি গোটা মশলা কিনে আমরা বাড়িতে মিক্সচারে আমি ভেঙে নিয়ে আসি কিন্তু। বাড়িতে মিক্সচারে? হ্যাঁ।
এই বার্তাটা সবাইকে দিতে হবে যে আগামী হ্যাঁ। দিনে বাজার থেকে গুঁড়ো মশলা যারা কিনে নিয়ে এসে বাচ্চাদের দিচ্ছেন, এই বাচ্চারা খাওয়ার পরে কিন্তু সুস্বাস্থ্যের আর অধিকারী হবে না। হ্যাঁ, এটাও আমাদের যে মাদার্স মিটিং হয়, আমরা মিটিংয়েও জানাই এবং আমরা বাড়ির মশলাটাই নিয়ে এসে এখানে ব্যবহার করি। আপনাদের সুপারভাইজাররা গিয়ে মিটিং করে হ্যাঁ, হ্যাঁ, প্রতি মাসে করে? এবারে একটা সেন্টারে মানে মানে আমাদের প্রত্যেকটা জিপিতে একজন সুপারভাইজার, প্রত্যেক মাসে তো উনি সবারটাই মিটিং করা সম্ভব নয়। হ্যাঁ, সবার টাকা না করতে হবে, এক একটা করে। হ্যাঁ, এক একটা করে অবশ্যই থাকে। এগুলো মোটামুটি সমস্ত দিদিমণিদের বলে দেন, আপনিও আপনার বার্তাটা পৌঁছে যাক যে আপনারা সেই হলুদ গুঁড়োর থেকে হলুদটা নিয়ে এসে যেভাবে আপনি করছেন সেটা একটু বলে দিন। আমি আমার সমস্ত অঙ্গনওয়াড়ি বন্ধুদেরকে বলবো যে আমরা চেষ্টা করব প্রত্যেকে, আমি যেমন করি, আমি হলুদটা আমরা অবশ্যই মেশিনে ওটা গুঁড়া করে নিয়ে আসি, আর জিরে ধনে ওইগুলো আমরা বাড়িতেই করি। আমাদের একদিন ঝোল একদিন খিচুড়ি হয়, তো সেই জন্য মশলাটা আমি কিন্তু বাড়িতে পেস্ট করে নিয়ে আসি। আর আমার সমস্ত বন্ধুদেরকেও বলবো তোমরাও এইভাবে করবে, দেখবে খাবারের মানটাও বাড়ে আর আমাদের মা শিশু সবাই খুবই উপকৃত হয়, ভালো থাকে, সুস্থ থাকে। আপনার নাম? আমার নাম বিনা মাইতি গায়েন, আমার নারায়ণপুর জিপি, সেন্টার নম্বর 226। এখন জানেন তো এই ফুড সেফটি অফিসাররা বেরিয়েছে, বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে, সেখানে গুঁড়ো মশলা যেগুলো ভেজাল পাওয়া যাচ্ছে, তার পাশাপাশি যারা আগামী দিনে আপনি খাচ্ছেন আমি খাচ্ছি এবং যারা আপনাদেরকে ওই বাচ্চা শিশুদেরকে যাদেরকে খাওয়াতে হচ্ছে তাদের তো ভালো মশলা খাওয়াতে হবে, তাহলে সেটা কি করবেন? বাজার থেকে প্যাকেট কিনে নিয়ে আসেন? চেষ্টা করব সেই আদিম যুগের মতো, সেই মা ঠাকুমারা যেটা করতেন, বাটনা বেটে মোটামুটি শিলনোড়া দিয়ে বেটে খাওয়ার বার্তাটা মায়েদেরকে দেব। আর প্যাকেট যদি সেটা সম্ভব না হয় তাহলে প্যাকেটে যে সকল মশলা রয়েছে সেগুলোতে। প্যাকেটে তো ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দেখা গেছে ভেজাল পাওয়া গেছে, বিভিন্ন সময় অফিসাররা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে। সেই তাহলে আমরা সেই পুরোনো দিনের রীতিটা মেনে চলব। দিদিমণিদের বলে দিন যে ওই গুঁড়ো মশলা ওইভাবে নিয়ে এসে বাচ্চাদের খাওয়ালে কিন্তু হেলদি হবে না, তাহলে কি করতে হবে? বাড়িতে বাড়িতে হলুদ নিয়ে আসতে হবে। হলুদটা পারলে আমরা তো গ্রাম বাংলার, আমাদের যথেষ্ট জমি জায়গা রয়েছে, সেই সব আলে বা আমাদের উঠোনে যাতে চাষ করা জিনিস খেতে পারি, টাটকা সবজি, সে হলুদ থেকে শুরু করে সর্ষে থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস তৈরি করে যাতে আমরা খেতে পারি, বাড়িতে বানিয়ে বাড়িতে এবং মশলা বাচ্চাদেরকে এবং এলাকায় সকল মায়েদেরকে সচেতন করাবো। আপনার নাম? আমার নাম শুভঙ্করী জানা, নামখানা জিপির অঙ্গনওয়াড়ি। আপনাদের যেহেতু বিভিন্ন জায়গায় ভিজিট করতে যেতে হয়, কেন আপনার আন্ডারে আপনি যেহেতু সুপারভাইজারের দায়িত্ব রয়েছেন, নারায়ণপুর জিপিতে রয়েছেন, বিভিন্ন জায়গায় আপনাকে যেতে হয় এবং সেখানে মায়েরা যে রান্না করে সেই রান্না গুণগত মান, যেহেতু ফুড সেফটি অফিসাররা আজকের একটা সচেতনতার ক্যাম্প করেছে, সেক্ষেত্রে আপনাদের এইখানে যে বার্তাগুলো আজকের আপনারাও শুনলেন, আমরা দেখলাম, কিন্তু ব্যাপার হচ্ছে যে যেখানে গুঁড়ো মশলা বা এই যে সবজি টবজি যেগুলো সব ভেজাল খাবার, যেগুলো আগামী দিনে বাচ্চার যে তার অগ্রগতি বা তার যে স্বাস্থ্যের মানে শ্রীবৃদ্ধি হবে, সেটা অনেক ক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন জায়গায় ভেজাল ইতিমধ্যে কিন্তু পড়ছে, সেগুলো আপনারা ভিজিট করছেন? দেখুন স্যার, আমরা তো সেন্টারে যাচ্ছি, সেন্টারে গিয়ে ভিজিট করছি, খাবার বা মশলা টশলা সবই দেখছি। এবার সবই তো এখন প্যাকেট জাতীয় জিনিস, মানে সেক্ষেত্রে মানে প্যাকেটের মধ্যে গুণগত মান কি সেটা তো আমরা মানে দেখে তো আমরা বুঝতে পারি না। এবার আমরা যখন ভিজিটে যাই, আমরা মানে আমাদের যে কন্ডিনমেন্টের যে ব্যাপারটা রয়েছে, সেক্ষেত্রে আমরা ওয়ার্কারদের বলি যে যাতে কোনোভাবে, যেমন জিরেটা যদি কাঁচা অবস্থায় কিনে এনে সেটাকে যদি একটু ভেজে যদি গুঁড়ো করে বাচ্চাদেরকে দেওয়া যায়। কিন্তু ধরুন হলুদ বা ধরুন লঙ্কার গুঁড়ো, সেক্ষেত্রে তো সব যেগুলো প্যাকেটে ওরা কিনে আনছে, সেক্ষেত্রে তো আমরা দেখে মানে যাচাই করতে পারি না। তবে আমরা সবসময় এটাই বলি যে যাতে পিওরেস্ট ফর্মটা, যেহেতু আমাদের 0 থেকে 6 বছরের শিশুদেরকে নিয়ে কাজ, একদমই মানে ওরা নার্চারিং বয়সের কাজ বা প্রেগনেন্টদের নিয়ে কাজ, একজন নার্সিং মাকে নিয়ে কাজ, সেক্ষেত্রে আমরা মানে সবসময় আমরা ওদেরকে এটাই বলি যে একদম সেফটি মেনটেন করো, যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করো। আর বাজারজাত জিনিস কিনলেও সেক্ষেত্রে তোমরা তোমাদের বাজারটাকে বোঝো। অ্যাটলিস্ট বাজারে গিয়ে তোমরা যখন কোনো একটা প্যাকেট কিনবে, সেই প্যাকেটের পেছনে ডেটটা দেখে নাও, যে যেন এমন কোনো জিনিস না হয়, বা প্যাকেটটা ধরলে সেই প্যাকেটের মধ্যে যেন হাওয়া থাকে, প্যাকেটটা যেন এমন না হয় যে এমন একটা হলুদ গুঁড়োর প্যাকেট কিনে নিয়ে আসলে যে সেটা হয়তো জড়ানো আছে, বা যখন প্যাকেটটা কাটলে সেটা হয়তো ড্যাম পড়া আছে। এটা আমরা সবাই মানে প্রত্যেকে গিয়ে যখনই আমরা জিপিতে ভিজিট যাই বা
আমাদের পক্ষ থেকে যখন আমরা স্টক মানে আমরা দেখি, তখন আমরাও অনেক সময় প্যাকেটগুলো নিয়ে দেখে নিই যে সঠিকভাবে সবকিছু দেওয়া হচ্ছে কিনা, বা ধরুন যখন হয়তো ছাতু হয়তো দেখলাম কোনোভাবে খারাপ এসছে, তখন সেটা আমরা অফিসে রিপোর্ট করে সেটাকে তখন বন্ধ করে দিই সঙ্গে সঙ্গে দেওয়াটা। খারাপ খাবার তো আপনাকে বলতে হবে, সেক্ষেত্রে হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যে সমস্ত দিদিমণিরা রয়েছে, কর্মীরা রয়েছে, তাদেরকে আপনি একটা বার্তা দিন যে একদম সঠিকভাবে সঠিক খাবার বাচ্চাদের খাওয়াতে হবে। হ্যাঁ, আমি অ্যাজ এ সুপারভাইজার মানে আমি সমস্ত কর্মীদেরকে বলছি যে যেহেতু আমরা তো খুবই সেনসিটিভ একটা মানে সোসাইটি সেনসিটিভ পার্টকে নিয়ে কাজ করি, তো আমাদের হাতে যেটুকু আছে যে অ্যাটলিস্ট সেফটি মেনটেন করে, ঠিক আছে, আর হচ্ছে প্রপার নিউট্রিশন যাতে বজায় থাকে, একটা টাটকা জিনিস যেটা স্যার আমাদের এক্ষুনি বললেন যে টাটকা জিনিসের মধ্যে নিউট্রিশন ভ্যালুটা অনেক বেশি থাকবে, তো সেইগুলো যেন আমরা মানে কেয়ার করি। আর যারা আমাদের অঙ্গনওয়াড়ি দিদিরা আছে তারা তো একদম ফিল্ড লেভেলে কাজ করছেন, তো তারা আমাদের থেকেও ভালো হয়তো এগুলো মানে প্রত্যক্ষ করতে পারবেন। মানে আমরা ভিজিটে গিয়ে হয়তো যদি একদিন একটা সেন্টারকে প্রত্যক্ষ করি, ওনারা হচ্ছে সেটা মানে রোজ করছেন, তো সেক্ষেত্রে যেন ওনারা মানে নিজেদের 100% দিয়ে যেন কাজটা করার চেষ্টা করেন। আমি হচ্ছে পল্লবী মণ্ডল। আমি আইসিডিএস সুপারভাইজার, নামখানা আইসিডিএস প্রজেক্টে, জিপি নারায়ণপুর।